হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা এই চ্যাপ্টার। আমরা জানি ফার্স্ট সেমিস্টারে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা এই চ্যাপ্টার থেকে 3টে এমসিকিউ থাকবে। এখানে কোনগুলো ভালো করে পড়তে হবে এবং কি রকম টাইপের এমসিকিউ আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, তোমরা এগুলো দেখবে আর পরীক্ষাতে দেখবে। তোমরা আশা করছি ওইগুলোর মধ্যে থেকে মানে ওই টাইপের কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, আগে ভালো করে জেনে নেব যে এই চ্যাপ্টার থেকে কোন টপিকগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। দেখো, এই চ্যাপ্টারের যে জায়গাগুলো ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে 1 নাম্বার ডাইমেনশনাল অ্যানালাইসিস বা মাত্রা বিশ্লেষণ। এই চ্যাপ্টারে কিন্তু মাত্রা বিশ্লেষণ থেকে একটা কোশ্চেন থাকবে। তারপরে মাত্রা বিশ্লেষণ এর মধ্যে আবার 3টে পার্ট আছে। 1 নাম্বার হচ্ছে এর সাহায্যে কী কী করা যায়। একটা হচ্ছে ভৌত রাশির একটা একক থেকে অন্য একটা একক পদ্ধতিতে কি তোমার কনভার্ট করা যায়। 2 নাম্বার হচ্ছে কোনো একটা ভৌত রাশি অন্য কোনো একটা ভৌত রাশির উপরে কিভাবে নির্ভরশীল সেটা জানা যায়। আর আরেকটা হচ্ছে কোনো একটা সমীকরণ ঠিক না ভুল সেটা নির্ণয় করা যায়। তারপরে দেখা আছে এরর ক্যালকুলেশন বা ত্রুটি নির্ণয়। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবে। মেনলি এখানে শতকরা ত্রুটিটাই আসে পরীক্ষায়। আর আরেকটা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। মেনলি এই 3টে জায়গা থেকে তোমাদের দেখবে 3টে কোশ্চেন থাকবে এবং কীরকম টাইপের কোশ্চেন থাকবে এবার আমি সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে এই যে ডাইমেনশনাল অ্যানালাইসিস আছে, এইখানে এই যে এই থিওরি থেকে কীরকম টাইপের কোশ্চেন আসে দেখে নাও ভালো করে। প্রথমে যে কোশ্চেনটা আছে দেখো, টি সময়ে একটি কণার বেগ ভি সমান এটি প্লাস ডি বাই টি প্লাস সি হলে এ বি সি এর মাত্রা হবে যথাক্রমে। দেখো, এইরকম যদি কোনো সমীকরণ দেয়া থাকে তাহলে মাত্রা নির্ণয় করার নিয়মটা একটু ভালো করে শুনে নাও। এটা হচ্ছে যে সমজাতীয় রাশি ছাড়া কখনো যোগ বিয়োগ করা যাবে না, কখনো সমান লেখা যাবে না। যেমন ধরো 1 কেজি আলু তার সঙ্গে 2 মিটার বাঁশ, এটা কখনোই কি যোগ করা যাবে না। কেন? কারণ দেখো, একটা নির্দিষ্ট পরিমাণ ভরকে নির্দেশ করছে আর আরেকটা হচ্ছে কিছুটা পরিমাণ কি দৈর্ঘ্যকে কি নির্দেশ করছে। আর আমরা জানি ভরের সঙ্গে দৈর্ঘ্যকে কি কখনো যোগ করা যায় না। তাহলে এটা মনে রাখবে, সমজাতীয় রাশি ছাড়া কখনো যোগ বিয়োগ এগুলা কি করা যাবে না। তাহলে এইবার এখানে দেখো, এই যে সমীকরণটা দেওয়া আছে ভি সমান এটি, তাহলে ভি সমান যেহেতু এটি দেওয়া আছে তার সঙ্গে আরও এইগুলো আছে, তার মানে অবশ্যই এই ভি এর মাত্রা আর এটির মাত্রা পরস্পর কী হবে? সমান হবে, 1 নাম্বার। তারপরে দেখো, এখানে টি এর সঙ্গে সিটাকে কি করা হয়েছে? যোগ করা হয়েছে। তাহলে অবশ্যই এখানে টি এর মাত্রা আর সি এর মাত্রা পরস্পর কী হবে? সমান হবে। দেখো, এখানে টিটাকে বলে দিয়েছে কি সময় আর ভিটাকে বলে দিয়েছে বেগ। তাহলে এখান থেকে আমরা এ এর মাত্রা পাবো, এখান থেকে দেখো সি এর মাত্রা পাবো, তারপরে আমরা ডি এর মাত্রাটা ক্যালকুলেশন করব। আগে এ আর সিটা ক্যালকুলেশন করে নিই। তাহলে দেখো, ভি মানে বেগ, বেগের মাত্রা হয় এল টি এর পাওয়ারে -1, এটা সমান এ ইন্টু সময়ের মাত্রা কত? টি। তাহলে এ সমান দেখো কি আসবে? এল টি এর পাওয়ারে -1 বাই নিচে কত? টি। তাহলে দেখো, এল টি টু দি পাওয়ারে কত? -2। এটা হচ্ছে কার মাত্রা? এটা হচ্ছে এ এর মাত্রা। সি এর মাত্রা দেখো কি হবে? সি আর টি যেহেতু পরস্পর সমান, তাহলে সি এর মাত্রা টি এর মাত্রার সঙ্গে সমান হলো। তাহলে এ এর মাত্রা পেলাম, সি এর মাত্রা পেলাম। এবারে আমরা বি এর মাত্রা নির্ণয় করব। কিভাবে? দেখো, এখানে লেখা আছে ভি এটা সমান এটি প্লাস ডি বাই টি প্লাস সি। তাহলে দেখো, এখানে ভি সমান যেমন এটি লিখেছি, আবার ভি সমান ডি বাই টি প্লাস সি, এদেরও মাত্রা কি হবে? সমান হবে। তাহলে 3 নাম্বার আমরা লিখছি ভি এটা সমান ডি বাই টি প্লাস সি। তাহলে এখান থেকে আমরা ডি এর মাত্রা পেয়ে যাব। দেখো, ভিটা হচ্ছে কি বেগ,
এল টি এর পাওয়ারে -1, উপরে থাকলো ডি। দেখো নিচে কি আছে, টি প্লাস সি। এখানে দেখো টিটাও সময়, আবার সিটাও কি একটা নির্দিষ্ট পরিমাণ সময়কে নির্দেশ করছে। কারণ সি যদি সময় না হয় তাহলে নিশ্চয়ই আমরা সময়ের সঙ্গে সিকে যোগ করতে পারবো না। তাহলে এই নিচে যে টোটাল রাশিটা আছে সেই টোটাল রাশিটা অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে, সময়কে বোঝাচ্ছে। তাহলে নিচের টোটাল রাশিটার ডাইমেনশন কী হবে, সময়ের ডাইমেনশন বা টাইমের ডাইমেনশন। অনেকে এই জায়গাটায় যে ভুলটা করে, এখানে দেখো টি এর মাত্রা টি হয় আর সি এর মাত্রা আমরা কত পেয়েছি, সি পেয়েছি, এই টি সেটাও টি পেয়েছি। তাহলে নিচে কি করে, অনেকে টি প্লাস টি করে দেয়। কিন্তু এটা মনে রাখবে, নিচের টোটাল রাশিটাই হচ্ছে কি সময়কে নির্দেশ করছে। তাহলে তার মাত্রা আমরা কার মাত্রা বসাবো, সময়ের মাত্রা। তাহলে এই যে এখানে টি হয়ে গেল। তাহলে ডি সমান দেখো আসবে এল টি এর পাওয়ারে -1 ইন্টু এখানে কত টি। তাহলে এটা দেখো টি টু দি পাওয়ার -1 আর টি কেটে গেল, তাহলে এল থাকলো। তাহলে এ এর মাত্রা দেখো আমরা কি পাচ্ছি, এল টি টু দি পাওয়ারে -2। বি এর মাত্রা পাচ্ছি, আচ্ছা এটা হ্যাঁ ডি এর এ বি সি। আচ্ছা এখানে দেখো লেখা আছে এ বি সি, কিন্তু এখানে বি দেওয়া নেই। এইটা অ্যাকচুয়ালি বি হবে সমীকরণে, এটা হচ্ছে বি। তাহলে এইটা বি, সেই বি এর মাত্রা সেটা কি আসছে, এল আসছে। তাহলে বি এর মাত্রা দেখো কি আসছে, এল, আর সি এর মাত্রা হচ্ছে কি টি। তাহলে এটা সঠিক উত্তর দেখা হবে অপশান বি যেটা আছে এইটা, এল টি টু দি পাওয়ার -2 এল কমা টি, এটা হচ্ছে উত্তর। বোঝা গেল? এই একটা কোশ্চেন গেল। এই মাত্রা নির্ণয়ের আর একটা কোশ্চেন আমরা দেখব, সেটা দেখো। একটা সমীকরণ বলে দিয়েছে কি পি সমান AT² বাই BX, সমীকরণটিতে এ বাই বি এর মাত্রীয় সংকেত হবে। দেখো কোশ্চেনে বলে দিয়েছে পিটা হচ্ছে কি চাপ, এক্সটা হচ্ছে দূরত্ব, আর টিটা হচ্ছে কি সময়। আমাদেরকে কার মাত্রা নির্ণয় করতে হবে, এ বাই বি এর মাত্রা। তাহলে এই যে সমীকরণ এ বাই বি এর মাত্রা যেটা ক্যালকুলেশন করতে বলেছে, এটাকে দুইভাবে করা যায়। যেটা সহজ আমি সেটা বলছি, ভালো করে দেখো। এই যে সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা দেখো পি এটা সমান এ মাইনাস টি² বাই কত BX, ঠিক আছে। কোনাকুনি আমরা যদি এটাকে সেপারেট করে নিই, দেখো পি সমান এ বাই BX মাইনাস টি² বাই BX, এটা লেখা যাবে। এবার ডাইমেনশনাল অ্যানালাইসিস যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে অবশ্যই পি এর ডাইমেনশন আর এ বাই BX এর ডাইমেনশন কী হবে, সমান হবে। তাহলে ডাইমেনশনালে আমরা এটাকে দেখো লিখতে পারবো পি এর ডাইমেনশন আর এ বাই BX এর ডাইমেনশন কি সমান। পিটা কি চাপ, চাপের মাত্রা হয় এম, এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ারে -2, এটা সমান এ বাই বি, আর এটা হচ্ছে কি দেখো এল। যেহেতু এক্সটাকে দেখো কি বলে দিয়েছে, এক্সটা হচ্ছে দূরত্ব, তার মাত্রা এল হয়। তাহলে এলটাকে যদি এইদিকে গুণ করে দাও, তাহলে এম এল টু দি পাওয়ারে -1 টি টু দি পাওয়ারে -2 ইন্টু এখানে এল, এটা সমান এ বাই বি। তাহলে এখান থেকে দেখো এল এল কেটে যাচ্ছে, তাহলে এম টি টু দি পাওয়ারে -2 এটা সমান কি আসছে, এ বাই বি। তাহলে এ বাই বি এর যে মাত্রা সেটা কি আসছে, এম টি টু দি পাওয়ারে -2। এই প্রবলেমটা একটা এইভাবে করা যায়। আর একটা রুলস হচ্ছে, তুমি যদি এই সমীকরণটাকে কোনাকুনি গুণ করো, দেখো পি বি এক্স এটা সমান হবে এ মাইনাস টি²। এই সমীকরণে এইভাবে যদি করা হয়, একবার এ এর মান আসবে আর বি এর মান আসবে, সেই দুটো মানকে গুণ করলে তখন এ বির এর মাত্রা তাকে বি এর মাত্রা দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে এ বাই বি এর মাত্রা আসবে। দেখো প্রথমে এখানে এটা কি আছে, টি² আছে, তাহলে অবশ্যই এই এর মাত্রা আর টি² এর মাত্রা কী হবে, সমান হবে। তাহলে এখান থেকে দেখো এর মাত্রা কী হবে, টি², এক নাম্বার। আর এইটার এইটা সমান, তাহলে দেখো দ্বিতীয়টাতে আমরা লিখতে পারবো পি বি এক্স এটা সমান হচ্ছে কত, ই। মাত্রাগুলো বসালে এখান থেকে দেখো বি এর মাত্রা চলে আসবে। পি এর মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ারে -2 ইন্টু এখানে বি, এটা হচ্ছে এল, আর ওইদিকে যেটা আছে সেটা দেখো টি²। বোঝা গেল? তাহলে দেখো এখানে এল কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে
বি সমান কি আসবে, বি সমান দেখো আসবে উপরে টি স্কোয়ার, নিচে এম, আর টি টু দি পাওয়ার কত -2, এটা আসছে বাম দিকে। তাহলে এটা সমান দেখো এম টু দি পাওয়ারে -1, টি এর পাওয়ারে কত 4, বোঝা গেল? এটা কার মাত্রা, বি এর মাত্রা, আর আমাদেরকে বলেছে এ বাই বি। তাহলে এখানে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারবো এ বাই বি, এর মাত্রা হচ্ছে টি স্কোয়ার আর বি এর মাত্রা হচ্ছে এম টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার 4। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো এম টি টু দি পাওয়ারে -2ই আসবে। দেখো যেভাবেই করো মাত্রা কিন্তু সেম আসবে, কিন্তু এই প্রসেসটা দেখো অনেকটা কি সহজ, ওই জন্য এটাই করবে যদি পরীক্ষা আসে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, এন সমান n0 ই টু দি পাওয়ার -x/t, এই সমীকরণটিতে টি সময় হলে এক্সের মাত্রিয় সংকেত কি হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। দেখো সমীকরণ কি দেওয়া আছে, এন সমান n0 ইন্টু ই টু দি পাওয়ারে -x/t। দেখো এখানে আগে যে সমীকরণগুলো আমরা পড়েছিলাম এটা কিন্তু সেই রকম টাইপের না, তাই এখানে দেখো ই যেটা আছে সেই ই এর পাওয়ারে আছে। এবার একটা জিনিস তোমরা ভালো করে মনে রাখবে যে কোনো কিছুর পাওয়ারে যদি কিছু থাকে তাহলে সেটা সবসময় কী হবে, ডাইমেনশন লেস হবে, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবে যে কোনো কিছু যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার, তারপরে যদি ধরো লগের সঙ্গে কিছু থাকে লগ, তারপরে সাইন, কস, ট্যান, এইগুলোর সঙ্গে যদি কিছু থাকে, ঠিক আছে, এটা মনে রাখবে অলওয়েজ ডাইমেনশনলেস। তাহলে এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে কি, যে কোনো কিছুর যদি পাওয়ারে কিছু থাকে তাহলে সেটা ডাইমেনশনলেস হবে। যদি লগের সঙ্গে কোনো কিছু গুণ থাকে, হয়তো লগ দেখা যাচ্ছে এক্স ইন্টু টি থাকলো, তাহলে এক্স ইন্টু টিটা কী হবে, ডাইমেনশনলেস। ডাইমেনশনলেস মানে 1 হবে। তারপরে যদি সাইনের সঙ্গে কিছু গুণ থাকে, কসের সঙ্গে গুণ থাকে, তাহলে এইগুলো সবসময় কী হবে, ডাইমেনশনলেস বা মাত্রাহীন হবে। এবার এই যে সমীকরণ, এই সমীকরণ দেখো ইউ এর পাওয়ারে আছে কি, x/t মানে -x/t, মাইনাসটা মানে সাইন বোঝাচ্ছে, কিন্তু এখানে রাশিটা কি আছে, x/t। তাহলে মনে রাখবে পাওয়ারে যদি এরকম কিছু থাকে তাহলে সেটা সব সময় কী হবে, ডাইমেনশনলেস হবে। তাহলে দেখো এখানে x/t, এটা ডাইমেনশনলেস মানে এটা কত, 1 লিখে দিতে পারো, না হলে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0 লিখে দিতে পারো। তাহলে এখান থেকে দেখো x আমাদেরকে কার মাত্রা নির্ণয় করতে বলেছে, x এর। তাহলে x সমান কত, t। তাহলে x এর যে ডাইমেনশন সেটা দেখো সময়ের ডাইমেনশনের সঙ্গে সমান হচ্ছে, মনে থাকবে। তাহলে যদি কোশ্চেনে দেখো একটা কোশ্চেন ভালো করে শুনে নাও, বুঝে নাও, এরকম টাইপের যে প্রবলেমই আসুক না কেন তোমরা নিজেরা করতে পারবে। তাহলে এটা মনে রাখবে কোনো কিছুর পাওয়ারে যদি থাকে বা এইগুলো সাইন, কস, লগ, সেগুলো সবসময় ডাইমেনশনলেস হবে। এই কনসেপ্টটা ভালো করে মাথায় রাখবে, যে টাইপেরই কোশ্চেন আসুক না কেন পেরে যাবে, বোঝা গেল? আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, ওটাও একটা ডাইমেনশন ক্যালকুলেশন করা, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। বলেছে যদি একটি বস্তুর স্থিতিশক্তি হয় ইউ এবং তা প্রদত্ত রূপে প্রকাশিত হয় যে ইউ সমান a√x/x+b, যেখানে a ও b ধ্রুবক এবং x হলো সরল, তবে a bর মাত্রিয় সংকেত কী হবে? a এবং a b মানে a ইন্টু b এর মাত্রিয় সংকেত আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে এটাকে আমরা এক কাজ করি, কোনাকুনি গুণ করে দিই। সমীকরণটা কি আছে, ইউ সমান a ইন্টু √x/x+b, কোনাকুনি গুণ করলে দেখো ux প্লাস ub, এটার সমান কি আসবে, a ইন্টু √x, ঠিক আছে? এবার দেখো এইটার সঙ্গে এইটাকে কি করা হয়েছে, যোগ করা হয়েছে, তার মানে নিশ্চয়ই ওই দুটোর ডাইমেনশন কী হবে, সেম হবে। এখান থেকে ডাইমেনশনালি আমরা এটা লিখতে পারবো ux, এটা সমান কি ub। তাহলে দেখো ইউ কেটে যাচ্ছে, তাহলে x সমান দেখো কি আছে, b। তাহলে x যেটা সেটাকে কি বলেছে, সরল, তার মাত্রা l। তাহলে এখানে দেখো আমরা b এর মাত্রা পেয়ে গেলাম, কত, l। এবার আবার দেখো এখানে এই ux যেটা,
এটা সমান আবার কি লেখা যাবে a ইন্টু রুট এক্স। তাহলে যদি আমরা সেকেন্ড কেসটা দিয়ে এটা সমান করি ইউ এক্স সমান a ইন্টু রুট এক্স, তাহলে এখান থেকে a এর আমরা ডাইমেনশন পেয়ে যাব। তাহলে দেখো a সমান কি ইউ এক্স বাই কত রুট এক্স। এবার যদি আমরা ডাইমেনশনগুলো বসাই, দেখো ইউটা কি বলেছে স্থিতিশক্তি, আর স্থিতিশক্তি মানে শক্তি, আর শক্তি মানে আমরা কি জানি কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে কার্যের মাত্রা স্থিতিশক্তির মাত্রা সমান, তাহলে স্থিতিশক্তির মাত্রা হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে -2, এটা হচ্ছে এল, আর নিচে হবে এটা এল টু দি পাওয়ারে দেখো কত হাফ। বোঝা গেল? আচ্ছা এইবার দেখো এটা কি আসছে এ সমান, তাহলে এম, আচ্ছা এখানে দেখো এল এর পাওয়ারে 2 আর এখানে 1 আছে 3, তাহলে এল এর পাওয়ারে এটা 3 আর এটা ওই দিকে উঠে গেলে এটা দেখো -হাফ হয়ে গেল, আর টি টু দি পাওয়ারে -2 যেটা আছে সেটা থাকলো। এবার এটা দেখো কি আসছে এম এল টু দি পাওয়ারে দেখো 3 দুগুণে 6 -1 মানে 5, তাহলে এল টু দি পাওয়ারে কত আসছে 5/2 ইন্টু টি টু দি পাওয়ারে কত -2। এটা কার মাত্রা? ই এর মাত্রা। আর আমাদেরকে কার মাত্রা ক্যালকুলেশন করতে বলেছে? এবির মাত্রা। দেখো অ্যাকচুয়ালি কোশ্চেনে উত্তরটা কিন্তু ভুল দেওয়া আছে, এখানে এবির মাত্রা নির্ণয় করতে বলেছে, কিন্তু এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো যেটা, সেটা এ এর যে মাত্রা সেই এ এর মাত্রাটা দেওয়া আছে। আচ্ছা এবার আমরা এবির মাত্রা ক্যালকুলেশন করব। তাহলে দেখো এবি, তাহলে এ এর মাত্রা যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এম এল টু দি পাওয়ারে 5/2 টি টু দি পাওয়ারে -2, আর বি এর মাত্রা আছে দেখো এল। এটা কি আসছে তাহলে এবি সমান এম এল টু দি পাওয়ারে এখানে দেখো আছে 5/2 আর ওখান থেকে একটা 1 টি টু দি পাওয়ারে -2, তাহলে এবি সমান আলটিমেট কি আসছে এম এল টু দি পাওয়ারে দেখো এটা হবে 7/2 ইন্টু টি টু দি পাওয়ারে -2, তাহলে এবির মাত্রা হবে এইটা, এটা হবে সঠিক উত্তর। এটাও দেখো অপশানে আছে, তার মানে অ্যাকচুয়ালি এটার উত্তর হবে অপশান বি। বোঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এমসিকিউ এগুলো। নেক্সট যে এমসিকিউটা আছে দেখো, এরপরে অন্য একটা টাইপের প্রবলেম, টাইপ যাই থাকুক না কেন আমি যে নিয়মটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি সেই নিয়মটা ভালো করে মনে রাখবে। প্রবলেম যাই আসুক না কেন এই রুলসটা বা এই নিয়মটা তুমি কি করবে? প্রয়োগ করবে, তাহলে যে কোনো যত কঠিনই এমসিকিউ হোক না কেন সেটা হয়ে যাবে। দেখো কোশ্চেনে কি বলেছে, বেগ ব্র্যাকেটে ভি, ত্বরণ ব্র্যাকেটে এ এবং বল ব্র্যাকেটে এফ মৌলিক রাশি হলে ইয়ং গুণাঙ্কের মাত্রিয় সংকেত হবে। দেখো আমরা জানি সাধারণত মৌলিক রাশি বা মূল রাশি কটা আছে? 7টা। সেইগুলো মূল রাশি না হয়ে যদি এইগুলা মূল রাশি হয়, তাহলে এই রাশিগুলার রেসপেক্টে বা এই মৌলিক রাশির রেসপেক্টে ইয়ং মডিউলাস বা ইয়ং গুণাঙ্কের মাত্রা কি হবে? তাহলে দেখো যদি এইরকম টাইপের কোশ্চেন থাকে তাহলে নিয়মটা হচ্ছে ওই যে রাশির মাত্রা নির্ণয় করতে হবে। দেখো ইয়ং গুণাঙ্ক ওয়াই সেটা সমান আমরা ধরে নিচ্ছি, দেখো বেগ যেটা বলেছে সেই বেগ তার পাওয়ারে এক্স, ত্বরণ যেটা দেওয়া আছে তার পাওয়ারে ওয়াই, আর আরেকটা দেওয়া আছে বল তার পাওয়ারে কি জেড আমরা ধরে নেব। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে ওয়াই সমান ভি টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই আর এফ টু দি পাওয়ারে কি জেড। এবার এক্স ওয়াই জেডের যদি আমরা ধরো ভ্যালু ক্যালকুলেশন করতে পারি তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের যে ডাইমেনশান সেটা পেয়ে যাবো। দেখো ওয়াইটা হচ্ছে ইয়ং মডিউলাস, ইয়ং মডিউলাসের যে মাত্রা সেটা মনে রাখবে এম এল টু দি পাওয়ারে -1 টি টু দি পাওয়ারে -2। দেখো এই প্রসেসে করতে গেলে তোমাদেরকে কিন্তু ওই ডাইমেনশানগুলো মনে রাখতে হবে। আর মোটামুটি 13-14টা ডাইমেনশান মানে যে সমস্ত রাশিগুলো অ্যাকচুয়ালি তোমরা পড়েছো সেই রাশির ডাইমেনশান মনে থাকলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। দেখো অ্যাকচুয়ালি ইয়ং গুণাঙ্ক মানে হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি, আর বিকৃতির কোনো একক থাকে না, আর পীড়ন মানে হচ্ছে বল বাই তোমার ক্ষেত্রফল, তাহলে বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা করলে পীড়নের মাত্রা এটা আসবে। তাহলে বাম দিকে যেটা আছে আমরা তার মাত্রা লিখলাম, ডান দিকে দেখো অ্যাকচুয়ালি আমরা বেগের মাত্রা জানি, বেগের মাত্রা কি হয়
এল টি টু দি পাওয়ারে -1, তার পাওয়ারে দেখো কি আছে এক্স আছে, তারপরে এ ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ারে -2, তার পাওয়ারে দেখো ওয়াই, আর এফ যেটা আছে তার মাত্রা হয় এম এল টি টু দি পাওয়ারে -2, তার পাওয়ারে কি আছে জেড আছে। ঠিক আছে, বাম দিকে যেটা আছে সেটা থাকলো এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ারে -2। এবার দেখো এখানে এম যেটা, আগে যদি আমরা এমটা দেখি বা এলটা দেখো, এলের পাওয়ারে এইটা থেকে কি আছে দেখো, এই ব্র্যাকেটের উপরে এক্স আছে, তার মানে এক্সটা এলের পাওয়ারে আছে, টি টু দি পাওয়ার -1 পাওয়ারেও আছে। তাহলে এখানে এলের পাওয়ারে এক্স, এখানে দেখো এলের পাওয়ারে ওয়াই, আর এখানে দেখো যেটা আছে এলের পাওয়ারে কত জেড, এটা হবে। তাহলে এলের পাওয়ারে এইটা, তারপরে টি এর পাওয়ারে দেখো, টি এর পাওয়ারে এখানে আছে -x, এখানে আছে -2y, আর লাস্টেরটাও দেখো কি আছে -2z, আর এম এর পাওয়ারে দেখো কি আছে শুধু জেড আছে এইটা। তাহলে এইবার বাম দিক আর ডান দিক তুমি কি করো কম্পেয়ার করো, দেখো এখানে এম এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, আর এখানে জেড এর পাওয়ারে কত এম এর পাওয়ারে জেড আছে। তাহলে 1 নম্বর আমরা লিখতে পারবো জেড সমান 1। তাহলে দেখো জেড যেটা সেই জেডের ভ্যালু আমরা পেয়ে গেলাম। এল এর সমীকরণে দেখো কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডান দিকে, আর বাম দিকে এটা সমান কি হবে -1। আচ্ছা, এখানে দেখো টি এর পাওয়ারে এটা আছে -x -2y -2z, এটা সমান কত আসবে -2। এই সমীকরণগুলো যদি আমরা সমাধান করি তাহলে এক্স ওয়াই জেড এর ভ্যালু পেয়ে যাবে, জেড এর ভ্যালু অলরেডি পেয়ে গেছি, যদি ভ্যালুটা বসাই তাহলে দেখো এখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস 1 এটা সমান কত -1, তাহলে এক্স প্লাস ওয়াই এটা সমান দেখো কত -2। দেখো এটা সব থেকে কঠিনটা বলতে পারো, কঠিনটা আমি করে দিচ্ছি, এর তোমাদের কোশ্চেনে যেগুলো আসবে মোটামুটি সহজগুলোই আসবে। আচ্ছা, তারপরে দেখো -x -2y এখানে দেখো জেডের যে ভ্যালু সেটা আমরা কত পেয়েছি 1, তাহলে এখানে দেখো এটা কত -2 হয়ে গেল, ডান দিকেও -2 আছে, তাহলে কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো অ্যাকচুয়ালি -x এটা সমান কত -2y, এটা কেটে গেল। এবার এটা -xটা এইদিকে থাকলো, আচ্ছা এটা +2y হয়ে যাবে ওইদিকে গেলে, তাহলে এক্সের ভ্যালু কত হলো +2y। এক্সের ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এক্সের জায়গায় কত, আচ্ছা এক্স সমান দেখো অ্যাকচুয়ালি আসবে -2y, তাই না? -x সমান যদি 2y হয় তাহলে x সমান -2y, সেই ভ্যালুটা এখানে যদি বসাই তাহলে -2y প্লাস y এটা সমান কত -2। তাহলে এখান থেকে দেখো এটা সমান কত আসছে -y, এটা সমান -2, তাহলে এখান থেকে y এর যে ভ্যালু সেটা কত আসছে 2 আসছে। তাহলে y এর ভ্যালু যদি 2 হয় তাহলে x এর যে ভ্যালু সেটা কত আসবে -4, বোঝা গেল? এবার আমরা যদি ডাইমেনশনটা বসিয়ে দিই তাহলে দেখো y সমান আমরা কি ধরেছিলাম, y সমান ধরেছিলাম v টু দি পাওয়ার x, তাহলে v টু দি পাওয়ার x, x এর জায়গায় কত পেলাম -4, তাহলে v টু দি পাওয়ার কত হলো -4, y এর ভ্যালু কত 2, আর yটা কার পাওয়ারে ছিল a এর পাওয়ারে ছিল, তাহলে a স্কোয়ার, আর f টু দি পাওয়ার z, z এর ভ্যালু 1। তাহলে দেখো ওই তিনটে যদি মৌলিক রাশি হয় তাহলে তার রেসপেক্টে ইয়ং মডিউলাস বা ইয়ং গুণাঙ্কের যে মাত্রা সেটা দেখো এটা হবে v টু দি পাওয়ারে -4 a স্কোয়ার f। তাহলে এইরকম টাইপের যে প্রবলেমই আসুক না কেন তোমরা এই ফর্মুলাটা বা এই নিয়মটা কি করবে প্রয়োগ করবে, তাহলে যত কঠিনই অঙ্ক হোক না কেন যেখান থেকেই দেখ না কেন তোমরা কিন্তু প্রবলেমটা পেরে যাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, এটা হচ্ছে এরর ক্যালকুলেশন। এবার বলেছে একটি বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ পরিমাপে 2% ত্রুটি হলে চাকতির ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি কত হবে। দেখো এখানে কি বলে দিয়েছে, চাকতির ব্যাসার্ধ পরিমাপে শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি মানে দেখো ব্যাসার্ধ যদি r হয় তাহলে ∆r/r × 100, এটা সমান কোশ্চেনে কত বলে দিয়েছে 2%। আর আমাদের ক্ষেত্রফল নির্ণয়ে ক্যালকুলেশন করতে বলেছে ত্রুটিটা। দেখো চাকতির ক্ষেত্রফল যদি আমরা a ধরি, ক্ষেত্রফলের ফর্মুলা হয় কত πr², ঠিক আছে?
এবার এটা দেখো ডেল এ বাই কত এ ইন্টু 100। এবার দেখো পাই যেটা, সেই পাইটা হচ্ছে কি ধ্রুবক রাশি, ওই জন্যে ওটা ক্যালকুলেশনে কোনো ত্রুটি হবে না। তাহলে ত্রুটি একমাত্র হলে কি হবে, ব্যাসার্ধ পরিমাপে পাওয়ারে 2 আছে, নিয়মটা হচ্ছে দুইটা আগে চলে আসে। তাহলে এখানে দেখো পাওয়ার ইন্টু দিয়ে কী হবে, ডেল আর বাই আর ইন্টু কত এখানে 100। তাহলে 2 ইন্টু এখানে দেখো এই পরিমাপে ত্রুটি বলে দিয়েছে কোশ্চেন 2%। তাহলে এটার যে উত্তর, সেই উত্তরটা হবে 4%। তাহলে ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি যদি 2% হয়, তাহলে চাকতির ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি যেটা হবে সেটা 4%। দেখো অ্যান্সার 4%ই আছে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি 2% হলে গোলকের আয়তন নির্ণয়ে ত্রুটি কী হবে। দেখো এইরকম টাইপের কোশ্চেন ক্যালকুলেশন করতে গেলে তোমাদের যে রাশিটাকে ক্যালকুলেশন করতে হবে তার রাশিমালাটা কিন্তু জানা দরকার। দেখো এই কোশ্চেনে গোলকের ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি বলে দিয়েছে, আর আয়তন নির্ণয়ে ত্রুটি ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে আয়তনের ফর্মুলাটাকে তোমাকে জানতে হবে। গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউ। তাহলে এখান থেকে পেয়ে যাব ডেল ভি বাই ভি ইন্টু 100, এটা সমান হবে দেখো 3 ইন্টু ডেল আর বাই কত আর ইন্টু 100। তাহলে এটা দেখো 3 ইন্টু কত 2%, তাহলে এটার উত্তর কত হবে 6%। দেখো এরকম আরও বিভিন্ন রকমের কোশ্চেন থাকতে পারে, যেমন তোমাকে বলে দিল যে কোনো একটা বস্তুকণার ভর পরিমাপে ত্রুটি, ধরে নাও ভর পরিমাপে ত্রুটি ডেল এম বাই এম ইন্টু 100, এটা সমান বলে দিল 2%। আর বেগ পরিমাপে ত্রুটি ডেল ভি বাই ভি ইন্টু 100, এটা সমান হয়তো তোমাকে বলে দিল 3%। যে তোমাকে বললো ওই বস্তুর গতিশক্তি নির্ণয়ে ত্রুটি কত হবে। তাহলে দেখো গতিশক্তি নির্ণয়ে ত্রুটি মানে তাহলে তোমাকে গতিশক্তি যেটা তার রাশিমালাটা কি জানতে হবে। তাহলে গতিশক্তির যে রাশিমালা সেটা যদি কে হয়, কে সমান দেখো আমরা জানি 1/2 mv²। তাহলে এইখান থেকে কিন্তু আমরা গতিশক্তি নির্ণয়ে ত্রুটিটা পেয়ে যাব। আবার আর রকমের প্রবলেমও থাকতে পারে, হয়তো তোমাকে বললো কোনো একটা জায়গায় তড়িৎ পরিমাপ করা হচ্ছে, সেই তড়িৎ প্রবাহ মাত্রা রাশিমালা ভি সমান তোমাকে বলে দিল 4 ± 0.2, ঠিক আছে, এত অ্যাম্পিয়ার। আর বিভব হয়তো বলে দিল বিভব পার্থক্য ভি সমান তোমাকে বলে দিল 10 ± হয়তো 0.5, এত কি ভোল্ট। যে তোমাকে বললো ওখানে যদি রোধটা ক্যালকুলেশন করা হয় তাহলে রোধ নির্ণয়ে ত্রুটি কত হবে। তাহলে দেখো আই সমান এটা দেওয়া আছে, তার মানে এটা আয়ের ভ্যালু, আর এটা মানে ± 2 মানে ডেল আয়ের ভ্যালু, মানে অতটা পরিমাণে ত্রুটি হবে। তাহলে আমাদের যদি রোধ ক্যালকুলেশন করতে বলে, দেখো রোধ সমান আমরা কি জানি ভি বাই আই। তাহলে রোধ পরিমাপে ত্রুটি মানে কি ডেল আর বাই কত আর ইন্টু 100, এটা সমান দেখো কি আছে ভি বাই আই। তাহলে ভি পরিমাপে ত্রুটি দেখো এটাকে এইভাবে লেখা যাবে ডেল ভি বাই ভি ইন্টু 100 প্লাস আই যেটা আছে, তাহলে ডেল আই বাই কত আই ইন্টু কত 100। তাহলে এইবার এখানে দেখো ডেল ভির যে ভ্যালু, সেই ডেল ভির ভ্যালু কোনটা, এইটা। তাহলে 0.5 বাই কত ভি এর ভ্যালু কত 10 ইন্টু এখানে কত হবে 100 প্লাস ডেল আইয়ের ভ্যালু হচ্ছে 0.2, আয়ের ভ্যালু হচ্ছে 4 ইন্টু এখানে কত 100। এরকমভাবে কি করতে হবে। তো এবার কাটাকাটি করলে যে পার্সেন্টে আসবে সেটা হবে অ্যান্সার, বোঝা গেল? এরকম টাইপের কোশ্চেনও কিন্তু থাকতে পারে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা দেখো বলেছে এক্স রাশিটি অন্য 3টি রাশি এ, বি, সি ও ডি এর সঙ্গে এক্স সমান a² বি কিউ বাই সি রুট ডি সম্পর্কযুক্ত যদি এ, বি, সি ও ডি পরিমাপের শতকরা ভ্রম বা ত্রুটি যথাক্রমে দেখো বলে দিয়েছে a%, তাহলে এক্স পরিমাপের শতকরা ত্রুটি কত হবে। তাহলে এইরকম টাইপের কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে এক্সের রাশিমালাটা বলে দিয়েছে, তাহলে এক্স সমান কত আছে a² বি কিউ বাই সি ডি, এখানে দেখো রুট ডি আছে। আচ্ছা, তাহলে এক্স পরিমাপের শতকরা ত্রুটি মানে ডেল এক্স বাই এক্স ইন্টু 100, এটা সমান 2 ইন্টু ডেল এ বাই এ ইন্টু 100 প্লাস 3 ইন্টু ডেল বি বাই কত বি
ইন্টু 100 প্লাস, দেখো সি এর পাওয়ারে কিছু নেই, তার মানে ডেল সি বাই কত সি ইন্টু 100। এবার দেখো ডি এর এখানে কি আছে, রুট আছে, রুট মানে পাওয়ারে কি হয়, হাফ হয়, ওই জন্য এখানে আমরা হাফটা আগে লিখলাম, এখানে ডেল ডি বাই কত ডি ইন্টু 100 হলো। এবার জাস্ট ভ্যালুগুলো বসাবো, দেখো 2 ইন্টু এ পরিমাপে শতকরা ত্রুটি কত বলে দিয়েছে 2%, তাহলে 2% প্লাস 3 ইন্টু বি পরিমাপে শতকরা ত্রুটি কত বলে দিয়েছে 3%, তাহলে 3% প্লাস সি পরিমাপে ত্রুটি দেখো 1%, আর এখানে 1 আছে, তাহলে এইটা দেখো 1% হয়ে গেল। তারপরে 1/2 ডি পরিমাপে ত্রুটি হচ্ছে 4%। আচ্ছা, এটা কাটলে দেখো এখানে 2 হবে, তাহলে এখানে থাকছে 2, এখানে 1 3 মানে 3, আর এখানে দেখো 9, তাহলে 12 আর এখানে হচ্ছে 4, তার মানে দেখো 16%। এটার অ্যান্সার যেটা আসবে সেটা দেখো 16%, অপশান এ যেটা, এটা সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা এমসিকিউ টাইপটা, এরকম টাইপের যে প্রবলেমই থাকুক না কেন তোমরা এইভাবেই করবে। আর একটা যে জায়গায় থেকে কোশ্চেন থাকে সেটা হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সার্থক অঙ্ক সংখ্যা। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, এততে সার্থক অঙ্ক সংখ্যা কয়টি, তাহলে এখানে দেখো প্রথমে যেটা দশমিক আছে, দশমিকের আগে কি 0 আছে, আর দশমিকের পরে 2টো 0 আছে। যেহেতু দশমিকের আগে 0 কোনো পূর্ণ সংখ্যা নেই, তাহলে দশমিকের পরে যে 0 মনে রাখবে তার কোনো রকমের তাৎপর্য নেই বা সিগনিফিক্যান্ট ফিগারের মধ্যে সে পড়বে না। তাহলে এটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কোনটা হবে, এই লাস্টের যে 4টে 2020, ঠিক আছে। তাহলে এটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা আছে, 4টে আছে, অপশান সি যেটা সেটা সঠিক। কিন্তু এই যে সংখ্যাটা দেখো পরেরটাই দেওয়া আছে 6.0025, তাহলে এটাতে দেখো দশমিকের আগে কি আছে 6 আছে, তাহলে এই 6টা যেহেতু আছে, তাহলে এই দশমিকের পরে যে 0 সেই 0গুলোর কিন্তু তাৎপর্য থাকবে। ওই জন্য এটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা, 5টা, 6, এখানে 2টো 0 আর এখানে 25, বোঝা গেল। এটাতে দেখো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা হবে, এটাতে 4টে হবে। কেন, কারণ এখানে দেখো দশমিকের আগে 0 আছে, তাহলে ওই জন্য এই 0টার কোনো ভ্যালু নেই, তার মানে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা, 4টে। এগুলো মনে রাখবে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো এ সমান 10.5 এবং বি সমান 2.01 হয়, তবে সার্থক অঙ্ক সংখ্যা বিচার করে এ প্লাস বি এর মান কত হবে। দেখো এখানে দুটো সংখ্যাকে কি যোগ করতে বলেছে, তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার ক্ষেত্রে যোগের নিয়মটা হচ্ছে যে দুটো সংখ্যা নিয়ে যোগ করতে হবে তাদের মধ্যে দশমিক বিন্দুর পরে যার অঙ্ক সংখ্যা কম, যোগফলের অঙ্ক সংখ্যা যেন ততগুলাই থাকে। দেখো এটাতে দশমিকের পরে কটা আছে, অঙ্ক সংখ্যা কটা, একটা, এটার কটা 2টো, তাহলে এটার দশমিকের পরে কম সংখ্যা আছে, তাহলে যোগফল যেটা আসবে সেই যোগফলের ক্ষেত্রেও যেন দশমিকের পরে কটা সংখ্যা থাকে, একটা সংখ্যা থাকে। এই দুটো সংখ্যা যদি আমরা যোগ করি 10.5, এটাকে 50 লিখে দাও। আচ্ছা 50 লিখলে হবে না, তাহলে আলাদা। আর এখানে দেখো আছে 2.01, তাহলে যোগ করলে দেখো এটা 1, এটা 5, আর এটা দেখো কত হবে, একেবারে করে দিয়ে 12, তাহলে 12.51। কিন্তু এটাতে দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা আছে, একটা, তাহলে যোগফলেরও কি একটাই থাকবে, একটা যদি থাকে তাহলে সংখ্যাটা দেখো কত হবে, 12.5। বোঝা গেল। এবার যদি ধরো কোনো একটা সংখ্যা এরকম থাকে যে 12.5 না এসে 12.5 তারপরে 6 এসেছে, তাহলে তখন তার ক্ষেত্রে সংখ্যাটা কি লিখবে, তখন কিন্তু 12.5 লিখলে হবে না। আমরা জানি এখানে যদি 5 বা 5-এর থেকে বড় হয়, এখানে একটা সংখ্যা কী হয়ে যায়, যোগ হয়ে যায়, তাহলে তখন এটার অ্যান্সার হবে 12.6। এগুলো টাইপগুলো ভালো করে মনে রাখো, তাহলেই হবে। এটা হলো যোগের ক্ষেত্রে। এরপরে যেটা দেওয়া আছে দেখো, যথার্থ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় 1.3 × 1.33 এর মান হবে। ঠিক আছে, দেখো এখানে দুটো সংখ্যাকে কি করা হচ্ছে, গুণ করা হচ্ছে। তাহলে গুণের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে দুটো সংখ্যা নিয়ে গুণ করা হবে
তার মধ্যে যার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম গুণফলের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যেন সেটার সমান হয়। দেখো প্রথম যে সংখ্যাটা নিয়েছি আমরা তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা? দুটো। আর পরে যেটা আছে সংখ্যা সেটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা? তিনটে। তাহলে এটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা দুটো, এটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তিনটে। এবার নিয়মটা হচ্ছে যার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম গুণফলের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ওটা সমান হবে। এবার অপশানগুলো তুমি যদি দেখো, এটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা? চারটে, তার মানে এটা হবে না। এটাতে কটা? তিনটে, এটাও হবে না। এটাতে দুটো আছে, এটাতে তিনটে আছে। তাহলে গুণফলের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা হতে হবে? দুটো। তাহলে দুটো মানে দেখো অপশান সি যেটা সেটা উত্তর হবে। ক্যালকুলেশান না করলেও হবে, কারণ যেহেতু তোমাদের ক্যালকুলেটর দেবে না তাহলে কোশ্চেন কিন্তু সেই রকম টাইপেরই থাকবে। ঠিক আছে, দেখো এটাতে কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার যে আমরা নিয়ম জানি সেই নিয়মটাকে জানলেই আমরা এটার অ্যান্সার করতে পারবো। বোঝা গেল? এবার যদি ধরো গুণ থাকে তাহলে সেরকম কঠিন গুণ থাকবে না, তোমাদের সহজ গুণ থাকবে। গুণ করার পরে তোমরা এই নিয়মটা অ্যাপ্লাই করে অ্যান্সার লিখবে। ঠিক আছে, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো, 3.10 প্লাস 4.60 ইন্টু 10⁻⁷ সংখ্যাটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? দেখো যোগ যেটা আসবে, যোগ করার পরে একটা জিনিস মনে রাখবে, কোনো সংখ্যা তার সঙ্গে যদি গুণ আকারে এরকম পাওয়ারে থাকে তাহলে সে পাওয়ারে যদি থাকে তাহলে সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় ধরা হয় না। বা কোনো একটা দেখা যাচ্ছে একক পরিবর্তন আমরা করছি, যেমন ধরো 2 মিটার, এটা সমান আমরা লিখতে পারি 2 ইন্টু 10⁻²² সেন্টিমিটার। দেখো এটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা? একটা। এটাতেও কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা একটাই হবে। একক পরিবর্তন করলে কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কোনো রকমের চেঞ্জ হবে না। দেখো এখানে 10⁻⁷ যেটা আছে সেটাকে তুমি কি বাদ দাও, এটা কি 3.10 প্লাস 4.60, এটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা? তিনটে। এটাতেও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা? তিনটে। এবার সংখ্যাটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা মানে যোগ করার পরে দেখো এটাতে দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা আছে? দুটো। এটাতেও কটা? দুটো। তুমি যদি যোগ করো তাহলে এটা দেখো 7.70 আসবে। তাহলে এটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা? তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তিনটে। আমরা জানি যোগের ক্ষেত্রে দশমিক বিন্দুর পরে যার কম থাকে সেটা হয়, তাই না? এখানে দেখো দুটোতেই দশমিকের পরে কি আছে? দুটোই সংখ্যা আছে, তাহলে যোগ ফলেও দুটো থাকবে। আর যোগ করে দেখো আমরা যেটা পাচ্ছি সেটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা? তিনটে। দেখো সঠিক উত্তর কিন্তু 3 দেওয়া আছে। তাহলে মোটামুটি তোমরা এক্সাম দিতে যাওয়ার আগে এই কটা টাইপের কোশ্চেন ভালো করে দেখে যাবে, তাহলে এই টাইপের কোশ্চেন দেখবে তোমরা পরীক্ষাতে সব কমন পেয়ে যাবে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এই রকম টাইপের ভিডিও তোমরা পেতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাও। যদি এরকম টাইপের ভিডিও ভালো লাগে তাহলে নেক্সট তোমাদেরকে এই চ্যাপ্টার ওয়াইজ কী রকম টাইপের কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। বোঝা গেল?